মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার মৃত্যুর পর আমার বিষয় সম্পত্তিতে তোমার কোনো দাবি রইল না জানবে। কে উনি হাসিদি? তুমি চেনো? আরে আমি তো আজ বড় ভয় পেয়ে গেছি। কখনো তো এমন হয় না। সোজা কথাকে এত ঘুরিয়ে বলবার প্রয়োজন কি তা তো বুঝছি না। আমি স্পষ্ট কথা শুনতে ভালোবাসি। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30শে মার্চ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্চি গল্প গোল্ড মাইনে শুনুন বিষের ধোঁয়া। জনপ্রিয় সব রহস্য ও ঐতিহাসিক উপন্যাসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসও লিখেছেন লেখক, যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে বরদা সিরিজ এবং অন্যান্য নানান গল্প, যা আজও বেস্টসেলার। ছোটদের জন্য সৃষ্ট চরিত্র সদাশিবও যথেষ্ট উল্লেখযোগ্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1938 সালে বম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন। বিষের ধোঁয়া উপন্যাস থেকে সিনেমাও তৈরি হয়েছে। শরদিন্দুবাবুর মৃত্যু হয় 22শে সেপ্টেম্বর 1970 সালে। আজকের গল্পটির নাট্যরূপ ও পরিচালনার দায়িত্বে শাওলি মজুমদার। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। শুরু হচ্ছে বিষের ধোঁয়া। মনের সঙ্গে যখন পা দুটোর সংযোগ থাকে না, তখন তারা স্বেচ্ছামতো নিজের পরিচিত পথে চলে। বিনয়কৃষ্ণবাবুর বাড়ি থেকে বের হয়েই কি এক নেশায় বুঁদ হয়ে কিশোর অন্যমনস্কভাবে পথ চলছিল। কোথায় যে সে যাচ্ছিল কোনো খেয়ালই তার ছিল না। হঠাৎ সজাগ হয়ে দেখল, অভ্যাসবশে সে রাত 10টায় তার কলেজের অন্ধকার বাড়িখানার সামনে এসে দাঁড়িয়েছে। নিজের কাণ্ড দেখে আপন মনে হাসতে হাসতে সে আবার বাড়ির পথ ধরল। যে আনন্দের সংবাদটা সমস্ত জগৎ ভুলিয়ে তাকে অকারণে এত দূর টেনে এনেছিল, বৌদিকে বলার জন্য তার প্রাণ ছটফট করতে লাগলো। কিন্তু আজ একাদশী, তাই বলে যদি বিমলা সন্ধ্যের আগেই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন, সেই ভেবেই এবার কিশোর জোরে পা চালান। বৌদিদি হঠাৎ এই অপূর্ব সংবাদ শুনে কতটা চমকে উঠবেন, কতটা আনন্দ পাবেন, আরও কি কি জানতে চাইবেন, সে তার কি কি উত্তর দেবে, এই সব ভাবতে ভাবতে উল্লাসে উত্তেজনায় তার মন ভরে উঠল। সে ভাবতে লাগলো, তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। একদিকে বৌদিদির মতো স্নেহপরায়ণ দিদি রয়েছেন, আর একদিকে সুহাস। এমন ভাগ্য আর কার হয়? কিন্তু হঠাৎ কিশোরের মনে হলো, বৌদিদি যদি সুহাসের সাথে বিয়ের সংবাদে সুখী না হন, তিনি কিশোরের সংসারে সর্বময়ী কর্ত্রী, যদি কোনো অকারণ আশঙ্কা করে তিনি মনে মনে কষ্ট পান। কিন্তু পরক্ষণেই কিশোরের মনে হলো, নিজের হৃদয়ের অপরিসীম স্নেহ যিনি তার মাথায় উজাড় করে দিয়েছেন, তার এত বড় সুখে তিনি অসুখী হবেন, এটা কল্পনা করাও মহাপাপ। এই সঙ্গে আর একটা চিন্তাও তার মাথায় এসে জুটল। সে বুঝল, বিমলার স্নেহ বা সুহাসের ভালোবাসা কোনোটাই সে স্বেচ্ছায় ছাড়তে পারবে না। এই দুজনের মধ্যে কোনো একজনকে বাদ দিলেই তার জীবন পঙ্গু হয়ে যাবে। কিন্তু এই দুজন রমণী যদি ভবিষ্যতে পরস্পরকে ভালোবেসে গ্রহণ করতে না পারে, মনের মধ্যে তুমুল অস্থিরতা নিয়েই সে বাড়ির কাছে এসে গেল। প্রবল বেগে মাথা নেড়ে নিজেকে আবারও বোঝালো, না না, বৌদিদি ও সুহাস কি সাধারণ সামান্য নারী? আমি যখন তাদের দুজনকেই ভালোবেসেছি, তখন তারাও পরস্পরকে ভালোবাসবেই। এতে এতে কোনামাত্র সংশয় থাকতে পারে না। বাড়ি পৌঁছে
কিশোর সোজা বিমলার ঘরের দরজার কাছে গিয়ে ডাকল, বৌদি আসবো? এসো। এত দেরি যে? কোথায় ছিলে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলুম বৌদি, তাই দেরি হলো। তুমি বই পড়ছিলে? হ্যাঁ, ওই আর কি। তা 11টা বাজে, এত রাত্রিরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে কোন সুখে বলো তো? বলছি, কিন্তু তার আগে একবার তোমার পায়ের ধুলো নি। বেঁচে থাকো। কথাবার্তা সব ঠিক হয়ে গেল? কি গো, কি ঠিক হবে? কিসের কথাবার্তা? আর সুহাস কি বলল? বৌদি তুমি তুমি জানো? না গো মশাই, তা কি আর জানি। তোমরা দুজনেই কত সাবধানী। তবু তোমার মনের কথা আঁচে আন্দাজে বুঝতে হয়। সে ছুঁড়ের মুখের দিকে একবার তাকালে আর কিছু বুঝতে বাকি থাকে না। আচ্ছা ঠাকুরপো, এত লুকোচুরি কিসের? প্রেমিক প্রেমিকাদের বুঝি খোলাখুলি কিছু করতে নেই? সবই মনে মনে, গোপনে গোপনে। কিন্তু লুকিয়ে যখন রাখতেও পারো না, তখন চেষ্টা করাই বা কেন? সেদিন সুহাসের কাণ্ড দেখে আমি তো অবাক। তার সঙ্গে তোমার ভাব হয়ে গেছে? আমাকে বলনি কেন? কেন বলবো? তুমি আমার কাছে লুকোতে পারো আর আমি পারি না? আমার বুঝি রাগ হয় না? বলা নেই কওয়া নেই, মনটা যে আরেকজনকে দিয়ে এলে বলে বৌদিদির অনুমতি নিয়েছিলে কি? পাশেই তক্তাপোষের ওপর সাদা ধবধবে বিছানা পাতা ছিল। কিশোর তার উপর গিয়ে বসে পাশের জায়গাটা হাত দিয়ে চাপড়ে বলল, বসো দেখি, এখানে এসে বসো। এইবার বলো তো বৌদি, কবে তোমাদের ভাব হলো, কি কথা হলো, সব শুনতে হবে আমার। বলো বলো, শুরু করো। ঠাকুরপো, মাত্র 2 দিন সুহাসের সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু তাতেই আমি বুঝতে পেরেছি যে এই মেয়েকে পাওয়া যে কোনো পুরুষ মানুষের পক্ষেই ভাগ্যের কথা। দেখো, আমি পাড়াগাঁয়ের মেয়ে, 18-19 বছরের আইবুড়ো মেয়ে দেখা আমার অভ্যেস নেই, বা দেখলেও ভালো মনে মেনে নিতে পারতুম না। কিন্তু সুহাসের সঙ্গে ভাব হওয়ার পর থেকে সে ভুল আমার ভেঙে গেছে। সুহাসের মধ্যে ঠিক কি আছে জানি না, কিন্তু ওর মুখের দিকে চেয়ে ওকে না ভালোবেসে থাকা যায় না। বিদ্যা বুদ্ধির কথা বলছি না, সে তো আজকাল অনেক মেয়েরই আছে, কিন্তু সুহাসের মধ্যে সত্যিকারের ভালো আছে ঠাকুরপো। সেই ভালো যা ভগবান নিজের হাতে দেন, যা চেষ্টা করে হওয়া যায় না। এত মিষ্টি নরম স্বভাব, এমন লাজুক মন, যেন রাত দিন বুক দিয়ে ঘিরে রাখতে ইচ্ছে করে। কিন্তু তাও বলি, তোমার মতো বর না হলে ওমের মর্যাদা আর কেউ বুঝতো না। আমার আমার মনে বড় ভয় ছিল ভাই। কি জানি তুমি একদিন কিরকম একটা বউ ঘরে নিয়ে আসবে, হয়তো সে তোমাকে চিনতে পারবে না, আমাকেও ভুল বুঝবে, আর তোমার প্রাণের ওই তপবনের মতো শান্তি ঘুচে যাবে। কিন্তু সে ভয় আর আমার নেই। যিনি আসছেন তাকে বিধাতা তোমারই মনের মতো করে নির্জনে বসে গড়েছিলেন। আচ্ছা, বেশ বেশ বেশ। তারপর? তারপর আবার কি? আর না, এর বেশি প্রশংসা করলে তোমার আবার অহংকার হবে। তোমাকে একটা কথা বলিনি এখনো। কি শুনি? সেদিন দুপুরবেলা আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তারপর ও আরেকদিন এ বাড়িতে এসেছিল। সুহাস? সুহাস এসেছিল এ বাড়িতে? হ্যাঁ গো, এসেছিল। যদি তার রকম দেখতে, এখনো মনে হলে আমার হাসি পায়। এক পা করে এগোয় আর যেন চমকে চমকে ওঠে, মুখ এই লাল এই ফ্যাকাশে, ঠিক যেন চুরি করতে ঢুকেছে, ধরা পড়বার ভয়ে জড়সড়। আমি হাত ধরে নিয়ে গিয়ে তাকে তোমার বিছানার ওপর বসিয়ে দিলুম। তারপর? তারপর আর কি, সব কথাই তোমাকে শুনতে হবে নাকি? তবে একটা ভারী মজার জিনিস লক্ষ্য করেছিলুম জানো। কি গো?
তখনও সে নিজের মন বুঝতে পারেনি। তা যদি পারত তাহলে আমার কাছে কথায় কথায় ধরা পড়ে যেত না। আমাকে আর পাগল করে দিও না বৌদি। সুহাস আর কি করলো বলো? কি আবার করবে? তোমার ল্যাবরেটরি দেখলো, বইগুলো ঘাঁটলো, টেবিলের এটা ওটা নাড়লো, কলম দিয়ে লিখলো, তারপর বিছানায় বসে তোমার মাথার বালিশটা কোলে নিয়ে আমার মুখের পানে চেয়ে তোমার কথা শুনতে লাগলো। তারপর তারপর আবার তারপর সারা রাত শুধু সুহাস কথামৃত শুনবে বুঝি? আমাকে ঘুমোতেও দেবে না। আজ একাদশী, তাও ভুলে গেলে? এ বাবা, না না বৌদি, এবার তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। বলছিলাম, আচ্ছা বৌদি, সেদিন আবার আমি আর পারি না ঠাকুরপো তোমার সুহাসের গল্প বলতে। ওই শোনো, 12টা বাজলো, নাও ওঠো। আর আমি তোমার সঙ্গে রাত জাগতে পারবো না। আসল জিনিসটা তো পেয়ে গেছো, এখন আর গল্প শুনে কি হবে? যাও শুয়ে পড়ো গে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়েছিল। ওদিকে নিজের ভালোবাসা নিয়েই সুহাস এতটা তন্ময় হয়েছিল যে কিশোরের মনের ভাব বোঝার অবকাশই সে পায়নি। কিশোর যখন নিজের মনের কথা প্রকাশ করে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে আলতো চাপ দিয়ে দ্রুত পায়ে চলে গিয়েছিল, তখন তার মনে হলো এখনই বোধহয় তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। পাশের ঘর থেকে দীনবন্ধু ও বিনয়বাবুর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। সুহাস পা টিপে টিপে ওপরে উঠে গেল। স্বপ্নাবিষ্টের মতো রাতের খাওয়া সেরে যখন সে নিজের ঘরে এসে ঢুকল, তখন বাইরে বৃষ্টি পড়ার শব্দে তার চেতনা হলো যে ঘরের জানলাগুলো বন্ধ থাকায় তার একটু গরম লাগছে। সে গিয়ে গলির দিকে জানলাটা খুলে দিল। বাইরে চোখ পড়তেই সে দেখল গলির অন্য পারে খোলা জানালার সামনে অস্পষ্ট আলোতে দুটি লোক বিছানার ওপর বসে আছে। ক্ষীণ আলো সত্ত্বেও চিনতে কষ্ট হলো না যে একজন কিশোর ও অন্যজন বিমলা। সুহাস তাড়াতাড়ি জানলা ছেড়ে চলে আসছিল, কিন্তু পারল না। কি যেন জোর করে তাকে ধরে রাখল। কিশোর ও বিমলার কথার গুনগুন শব্দটুকু সে হালকা শুনতে পাচ্ছিল। একবার বিমলার অনুচ্চ একটুখানি হাসি তার কানে পৌঁছল। অন্ধকারে দাঁড়িয়ে সুহাস বিহ্বলের মতো সেদিকে তাকিয়ে রইল। বিমলা জানলা বন্ধ করতে উঠলে তার দু একটা অসংলগ্ন কথা সুহাসের কানে গেল। 12টা বাজলো, তোমার সঙ্গে রাত জাগতে, শুয়ে পড়ো। জানলা বন্ধ হয়ে গেল। সে শুনল বিমলা কিশোরের সঙ্গে রাত জাগা নিয়ে কিছু একটা বলছিল। সুহাস ধীরে ধীরে ফিরে এসে নিজের বিছানায় বসল। এতদিন যা সে অবহেলা করেছে, আজ সেই অজ্ঞাত বিষয়টি সবেগে এসে তাকে আঘাত করল। সে ভাবতে থাকল, ওরা দুজন স্ত্রী পুরুষ একলা বাড়িতে থাকে, রাতে তৃতীয় ব্যক্তিটি পর্যন্ত নেই। ওদের মধ্যে সম্বন্ধ কি? বন্ধুর স্ত্রী আর স্বামীর বন্ধু, দুইজনেরই যৌবনের মধ্যাহ্ন। স্ত্রীলোকটি বিধবা, অপূর্ব রূপসী। রাত 12টার সময় এরা এক বিছানায় ঘেঁষাঘেঁষি করে বসে নিচু গলায় গল্প করে, তারপর সাবধানে বাইরের জানলা বন্ধ করে দেয়। কোনো লৌকিক বাধা বিঘ্নের বালাই নেই। এর সঙ্গে সঙ্গে আর এক দিনের আর এক দৃশ্যের স্মৃতি আজ দ্বিতীয়বার সুহাসিনীর চোখের সামনে ফুটে উঠল। সেও এমনই বাধা বন্ধনহীন, এবং অনুপমের যে তীক্ষ্ণ কথাগুলোর স্পষ্ট ইঙ্গিত আজ সন্ধেবেলা সুহাসিনীকে কিশোরের দিকে ঠেলে দিয়েছিল, সেগুলো এখন একে একে মনে পড়ে বিষাক্ত কাঁটার মতো তাকে বিঁধতে লাগল। সুহাসিনীর সমস্ত দেহ শিথিল হয়ে এলিয়ে পড়ল। বুকের ভেতরটা যেন একেবারে খালি হয়ে গেল। সে অস্ফুট একটা শব্দ করে বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়ল। কিছুক্ষণ এইভাবে পড়ে থাকার পর সে মাথা তুলে আবার ভাবতে লাগল।
সে নিজের মনের ক্ষুদ্রতা দিয়েই এটাকে বিকৃত করে দেখছে, নইলে দুজন স্ত্রী পুরুষের রাতের বেলা নিভৃত আলাপ দৃষ্টিকটু কেন হবে? সে নিজেও তো কতদিন অনুপমের সঙ্গে একা বসে গল্প করেছে, এতে নিন্দার কি আছে? তার মন মন্দ, তাই সে অন্যকে মন্দ ভাবছে। বিমলাকে সে জানে, বিমলার প্রতি তার আন্তরিক শ্রদ্ধা জন্মেছে। আর কিশোর, তার মতো নির্মল চরিত্র আর সে কোথায় দেখেছে? তবে এদের চরিত্রের তুলনায় কি আজকের এই দৃশ্যটাকেই সে বড় করে দেখবে? নিজের মনকেই ছোট, নিচু আর অসুচি বলে সুহাসিনী বারবার ধিক্কার দিতে লাগল। এইভাবে নানান তর্কযুক্তির দ্বারা নিজের অবুঝ মনকে বোঝাতে বোঝাতে শেষ রাত্রির দিকে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে দেরি করে উঠে ক্লান্ত দেহে যখন সে নিচে নেমে গেল, তখন নিজের মানসিক অবস্থা সে নিজেই ঠিক বুঝতে পারল না। শুধু গত রাতে তার মনে দক্ষিণা বাতাস লেগে যে আনন্দের ফুলটা ফুটেছিল, তা যে অকালে শুকিয়ে মলিন হয়ে গিয়েছে, তাতে তার আর কোনো সন্দেহ রইল না। অনুপম ও হেমাঙ্গিনীর লক্ষ্য যদিও এক ও অভিন্ন ছিল, তবু মার ছেলের কাজের ধরনে প্রচুর পার্থক্য ছিল। অনুপম সূক্ষ্মভাবে সব দিক বাঁচিয়ে কাজ করতে পারত না। কিশোরের ওপর তার তীব্র বিদ্বেষ জন্মেছিল। যে কোনো উপায়ে তাকে অপদস্থ করে নিজের কার্যসিদ্ধি করতে পারলে আর সে কিছু চায় না। আর হেমাঙ্গিনী তাঁর পরিণত বয়সের অভিজ্ঞতায় মনে মনে বুঝেছিলেন যে কিশোর লম্পট বা দুশ্চরিত্র নয়, সুতরাং তার চরিত্রে কালি ছেটানো সহজ বা বিশ্বাসযোগ্য কোনোটাই হবে না। তবে কিশোরের সাথে বিমলার সম্বন্ধটা নির্দোষ হলেও সমাজের আর 5 জনের চোখে যে সেটা দৃষ্টিকটু ও অশোভন, সেটা হেমাঙ্গিনী বুঝতেন। কিন্তু এই কথাটা সামনে এনে তিনি তার উদ্দেশ্য সফল করতেও চাননি, কারণ নিজের বুদ্ধি ও কাজের নৈপুণ্যের প্রতি তার অসীম আস্থা ছিল। তাই এক ঢিলে 2 পাখি মারার চেষ্টায় তিনি নিজের সুন্দরী ভাইজিটিকে এনে তাদের মাঝখানে ছেড়ে দিয়েছিলেন। করবীর স্বামী হিসাবে কিশোরকে কল্পনা করতে তাঁর আপত্তি ছিল না, বরং এই বিষয়টাকেই এই জটিল সমস্যার একমাত্র সহজ সমাধান বলে তাঁর মনে হয়েছিল। এদিকে কিশোরের তপভঙ্গ করবার ভার যার ওপর পড়েছিল, সেই নির্দোষ মেয়েটি পরম আনন্দেই দিন কাটাচ্ছিল। পিসিমার অভিসন্ধি টের পেলে করবীর মতো সরল মনের মেয়েও বোধ করি লজ্জায় ও ধিক্কারে এই অশোভন কলা কৌশল ও ষড়যন্ত্র থেকে দূরে সরে দাঁড়াত। এমনকি সুহাসিনীর প্রতিদ্বন্দ্বী রূপে তাকে আসরে দাঁড় করানো হয়েছে আন্দাজ করতে পারলেও সে রাগারাগি চেঁচামেচি করে একটা কাণ্ড বাঁধিয়ে তুলত এবং হয়তো কিশোরের সামনে সকল ষড়যন্ত্র ফাঁস করে দিতেও দ্বিধা করত না। কিন্তু সে বেচারি এসব কিছুই জানত না। নিতান্তই অন্ধকার থেকে সে কিশোরের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। করবীর জীবনে অবশ্য প্রেমে পড়া এই প্রথম নয়, ইতিমধ্যে আরও 2-3 বার হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কোনোটাই দীর্ঘকাল স্থায়ী হয়নি। বিয়ের কথাবার্তা স্থির হয়ে যাওয়ার পর কিশোর একবার মাত্র বিনয়কৃষ্ণবাবুর বাড়ি গিয়েছিল, কিন্তু তাকে দেখে সুহাসিনী যেভাবে লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং সে থাকা পর্যন্ত আর ফিরে না আসায় কিশোর বাড়ি ফিরে ঠান্ডা মাথায় ভেবে ঠিক করেছিল যে বিয়ের আগে সুহাসিনীর সাথে মেলামেশা করা তার উচিত হবে না। আর তাই সে স্থির করল আপাতত অকারণে বিনয়কৃষ্ণবাবুর বাড়ি সে আর যাবে না। কিন্তু রোজ কারণে অকারণে বিনয়কৃষ্ণবাবুর বাড়ি গিয়ে তার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে সেই সময়টা এলেই তার মন ছটফট করতে থাকত। তাই 2-4 দিন বাড়িতে চুপ করে বসে থাকার পর সে বিকেলে বেড়াতে বেরোনোর সময় সেই পুরনো অভ্যেসটাই আবার ফিরিয়ে আনার চেষ্টা করল। ইতিমধ্যে আরও কয়েকটা ব্যাপার তাকে উদ্ভ্রান্ত করে তুলেছিল।
কলেজে যে তাকে নিয়ে বেশ একটা চাপা আলোচনা, হাসি মশকরা চলে, এই আভাস সে পেয়েছিল। একদিন ক্লাসে ঢুকে হঠাৎ তার চোখে পড়ল বোর্ডের ওপর খড়ি দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে বিমলা। সেদিন সে এটার ইঙ্গিত ধরতে পারল না, কিন্তু দ্বিতীয় দিন যখন ওই নামটার সঙ্গে হাটে হাঁড়ি এই দুটো শব্দ বোর্ডের ওপর আরও বড় বড় অক্ষরে লেখা দেখল এবং ছেলেদের দিকে চোখ ফেরাতেই দেখল ক্লাসের 150 ছেলের চোখ তার মুখে অপরাধের চিহ্ন খুঁজছে, তখন তার আর কিছুই বুঝতে বাকি রইল না। তবে সে সাংঘাতিক রেগে গেলেও কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিয়ম মতো লেকচার দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। কাউকে কোনো কথা জিজ্ঞেস করল না। তারপর টিচার্স রুমে গিয়ে সে মাথায় হাত দিয়ে ভাবতে লাগল, এ কার কাজ? আমার পারিবারিক জীবন নিয়ে এমন প্রকাশ্যভাবে কলেজের ছাত্রদের মধ্যে ঘাঁটাঘাঁটি করছে কে? কিন্তু যেই হোক, সে যে কেবল তার ছাত্রমহলে কথা প্রচার করেই থেমে যায়নি, তার প্রমাণ কিশোর পরের দিনই হাতে নাতে পেল। সেদিন কলেজের প্রিন্সিপাল তাকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে নিঃশব্দে আলমারি থেকে একখানা চিঠি বের করে তাকে পড়তে দিলেন। বেনামি চিঠি পড়তে পড়তে কিশোরের কপালের শিরাগুলো রাগে ফুলে উঠল। কারণ যে অজ্ঞাত ব্যক্তি চিঠিটি লিখেছে সে শুধু একজন নষ্ট স্ত্রীলোকের সাথে কিশোরের প্রকাশ্যে সহবাসের খবর দিয়েই চিঠি শেষ করেনি। একজন অধ্যাপকের এই রকম ব্যভিচারপূর্ণ জীবনযাত্রা ছাত্রদের নৈতিক চরিত্রের পক্ষে কতটা ক্ষতিকর সে বিষয়েও দীর্ঘ জ্ঞানগর্ভ আলোচনা করে চিঠিটা শেষ করেছে। প্রিন্সিপালকে চিঠিটা ফিরিয়ে দিয়ে কিশোর জিজ্ঞেস করল, আপনি এখন কি করতে চান? বসো। এ চিঠি কে লিখেছে? তোমার কাউকে সন্দেহ হয়? না। তোমার কোনো শত্রু আছে নাকি? থাকতে পারে, আমি জানি না। কিন্তু এরকম একটা দুর্নাম কে দিল, কেনই বা দিল, তার একটা নিরাকরণ তো হওয়া দরকার। কিশোর চুপ করে বসে রইল। তার চোখ দুটো অসহায় রাগে জ্বলতে লাগল। প্রিন্সিপাল চিঠিখানা তুলে ধরে বললেন, তাহলে তাহলে এর অভিযোগ সমস্তই মিথ্যে, হ্যাঁ? কি বলো? আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইছেন? কলেজের কর্তৃপক্ষের দিক থেকে কৈফিয়ত তলব করলেও সেটা অনুচিত হয় না, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি মাত্র। তাহলে আমায় মাফ করবেন, আমি কৈফিয়ত দিতে অক্ষম। দরকার হয় আমি কাজে ইস্তফা দিতে প্রস্তুত আছি, কৈফিয়ত নয়। কিশোর, দেখো, এ যে মিথ্যা অপবাদ তা আমি জানি, কিন্তু কলেজের পক্ষ থেকে বিষয়ে কি আমার অনুসন্ধান করা উচিত নয়? হ্যাঁ, তুমি বলো। তাছাড়া আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, আর কাউকে তো জিজ্ঞাসা করিনি, করবও না। আমি কেবল জানতে চেয়েছিলাম কে তোমার এমন অনিষ্ট করতে চায় আর কতটুকু সত্যকে ফেনিয়ে তুলে সে এই মিথ্যার সৃষ্টি করেছে। ব্যাস এটুকুই। কিন্তু যাই হোক, আজ থাক। আজ তোমার মন ভালো নেই। আর একদিন তোমার মাথা ঠান্ডা হলে এই বিষয়ে আলোচনা করা যাবে না হয়। প্রিন্সিপাল প্রবীণ লোক, কলেজের অধ্যক্ষতা করে জীবন কাটিয়েছেন। যুবক চরিত্রের অলিগলি তাঁর সুপরিচিত। বিশেষত কিশোর তাঁর কলেজেরই ছাত্র ছিল, তাকে তিনি ভালো করে চিনতেন। শুধু অপরাধী যে কৈফিয়ত দিতে ভয় পায় তা নয়, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিও যে মিথ্যে দোষে অভিযুক্ত হয়ে নিজের সাফাই দিতে ঘৃণা বোধ করে এটাও তাঁর অজানা ছিল না। তাই এইটুকু বলে তিনি কিশোরকে বিদায় করলেন। কিশোর এই গুরুতুল্য প্রিন্সিপালের সঙ্গে অকারণ রূঢ় ব্যবহার করার জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে ফিরে এল। সেদিন কিশোর মনের মধ্যে এক রাশ অশান্তি নিয়ে সকাল সকাল বাড়ি ফিরে এলেও বউ দিদির কাছে কিছুই বলতে পারল না।
অথচ ঘরে চুপ করে বসে থাকলে ওই কথাটাই মনটাকে তোলপাড় করে দেবে ভেবে কি করবে ভাবতে গিয়ে তার মনে পড়ল করবীর কথা। করবী দুবার তাকে নিজের বাড়িতে যাবার নিমন্ত্রণ করেছে। এতদিন কেবল অবহেলা করেই নিমন্ত্রণ রক্ষা করা হয়নি। কিশোর আর দ্বিধা না করে উঠে পড়ল এবং তৈরি হয়ে করবীর বাড়ির উদ্দেশ্যে পথে বেরোল। চৌরঙ্গীর দিকে সাহেবপল্লীতে করবীদের বাড়ি। ধর্মতলা ট্রাম থেকে নেমে পথে হক সাহেবের বাজারের ভেতর দিয়ে যেতে যেতে একটা ফুলের দোকানে অনেক লাল ও সাদা করবী ফুল দেখে কিশোর একগুচ্ছ তাই কিনে নিল। কিশোরকে দেখে করবী ভারী খুশি হল। ভেতরে গিয়ে বসার পর কিশোর তার সাজসজ্জার দিকে তাকিয়ে বলল, আপনি কোথাও যাচ্ছিলেন? আমি এসে বাধা দিলাম নিশ্চয়ই? তা হোক, আমার কোথাও যাওয়ার চেয়ে আপনি যে এখানে এসেছেন এতেই আমি বেশি খুশি হয়েছি। দেখুন না, এই ফুলগুলো আপনার নাম ধার করে নিজেদের দর বাড়াবার চেষ্টা করছিল, তাই দেখে অপরাধীদের আপনার কাছে ধরে এনেছি। তাই কি? আমার তো মনে হয় আমিই বরং ওদের নাম জাল করে নিজেকে ওদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। কখনোই না, আমি তো ঠিক জানি ফুলগুলো ঝুটো, আপনিই সাচ্চা। আচ্ছা কিশোর বাবু, আপনি এমন সুন্দর সুন্দর কথা তৈরি করে কি করে কথা বলতে পারেন বলুন তো? আমি তো একেবারেই পারি না, যা মুখে আসে বলে ফেলি। ভগবান আপনাকে অনেক গুণ দিয়েছেন, মনের কথা মুখে প্রকাশ করতে তাই একটুও কষ্ট হয় না আপনার। আমি হতভাগা, মনের কথাটা বলতে হলে অনেক ভেবেচিন্তে ভাষাকে আয়ত্ত করে তবে বলতে হয়। সেই জন্যই বোধহয় অমন ছাপার অক্ষরের মতো শোনায়। আপনি অদ্ভুত লোক তো, এই ছোট করে আবার একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলেন। আপনার মতো এমন কমপ্লিমেন্ট দেওয়ার ক্ষমতা আমি কারোর দেখিনি, সাহেবদেরও না। যার কোনো গুণ নেই, বিনীতভাবে কথা বলার ক্ষমতাটুকুও যদি তার না থাকে, তাহলে সে যে নিতান্তই অকাজের হয়ে পড়বে। করবী ঘরের চার কোণে ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে রেখে একটি বোটাসহ লাল মঞ্জরি হাতে নিয়ে কিশোরের সামনে এসে বলল, উঠুন, এইটা আমার চুলে পরিয়ে দিন তো। খোঁপা করা মাথাটি কিশোরের দিকে ফিরিয়ে দাঁড়ালো করবী। কিশোর মনে মনে ভারী কৌতুক অনুভব করল। করবী শালীনতাকে ভ্রুক্ষেপ মাত্র না করে ছেলে মানুষের মতো অসংকোচে এমন আবদার করেই থাকে। কিশোর তার খোঁপার মধ্যে অপটু হাতে ফুল গুঁজে দিতে মনে মনে ভাবতে লাগল, আজ যদি তার করবীর মতো একটি বোন থাকত, সেও বোধহয় এমনই অসংকোচে দাদার ওপর তার অধিকার ফলাত। ফুল পরানো হলে করবী চকিতে সামনের একটি আয়নায় নিজেকে এক ঝলক দেখে নিয়েই কিশোরের দিকে ফিরে দাঁড়িয়ে আঙুল দিয়ে শাড়ির দুপাশে দুদিকটা ধরে পায়ের পিছনে পা দিয়ে হাঁটু মুড়ে সাহেবী কায়দায় মৃদু কণ্ঠে বলল, থ্যাংক ইউ। এটা কি করা হলো? এটা কার্টসি, তাও জানেন না? এখন চলুন, মার সঙ্গে দেখা করবেন। মা রোগী মানুষ, বেশি চলতে ফিরতে পারেন না, ওপরেই থাকেন। আর বাবা এখনো অফিস থেকে ফেরেননি, কিন্তু তিনিও এসে পড়লেন বলে। বাবা এলে সবাই মিলে চা। ও, আপনি তো আবার চা খান না। আচ্ছা, আপনার জন্য অন্য ব্যবস্থা হবে খন। ঘোলের শরবতে আপত্তি নেই তো? তারপর ঘন্টা দুই কিশোরের ভারী আনন্দে কেটে গেল। করবীর মা অসুস্থ, বেশি নড়াচড়া করা ডাক্তারের নিষেধ, বাড়ি থেকে বের হতে পারেন না, তাই বাইরের কেউ দেখা করতে এলে ভারী খুশি হন। করবীর বাবা প্রমোদাবাবু পুলিশ হলেও বেশ সজ্জন ব্যক্তি। পুলিশ জীবনের নানান কৌতুকপ্রদ গল্প বলে আসর জমিয়ে তুললেন। পুলিশের লোক যে এত মিশুকে ও মজলিশি হতে পারে কিশোরের তা ধারণাই ছিল না। রাত প্রায় ৮টা নাগাদ কিশোর উৎফুল্ল মনে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। ফেরার পথে সে এটাই ভাবতে ভাবতে ফিরল যে তার শত্রু তার সঙ্গে যত শত্রুতাই করুক, যারা নিরপেক্ষ, তাদের স্নেহ ও সম্মান আকর্ষণ করার মতো গুণ তার আছে। কয়েকদিন ধরে এই বিনয় কৃষ্ণবাবুর শরীরটা ভালো যাচ্ছিল না। তাঁর পুরনো হাঁপানির রোগটা আবার মাথা তুলেছিল।
গত 15 বছর অনেক চিকিৎসা করেও ফল পাননি তিনি। অবশেষে একটা দামি বিলেতের পেটেন্ট ওষুধ খেলে তখনকার মতো কমত। এবারেও তাই হলো। অনেকটাই ভালো হয়ে ওঠার পর সেদিন দুপুরে তাঁকে বিছানার ওপর পিঠে বালিশ দিয়ে বসিয়ে হাতে একখানা বই দিয়ে সুহাসিনী নিজের ঘরে সেলাই নিয়ে বসেছিল। আরাম কেদারায় হেলান দিয়ে বসে সেলাই করতে করতে সুহাসিনী অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময় পেছন থেকে কে এসে তার চোখ টিপে ধরল। কে রে? ও করবি, চোখ ছাড়। কি চমকে দিতেই পারিস মানুষকে তুই। কি ভাবছিলে সুহাসদি তন্ময় হয়ে? ঘরে ঢুকলাম, জানতেও পারলে না? কিছু না, দুপুরবেলা হঠাৎ এলি যে? জ্যাঠামশাইয়ের অসুখ জানতে পারিনি ভাই। আজ সকালে একজনের মুখে শুনে খবর নিতে এলুম। কেমন আছেন তিনি? আজ একটু ভালো আছেন। আচ্ছা, পিসিমা কোথায় রে? তিনি একদিনও বাবাকে দেখতে এলেন না। পিসিমা তো 7 দিন হলো বহরমপুর গেছেন। তার দেওরের সঙ্গে কি মামলা মোকদ্দমা হবে, বাবাকে কাগজপত্র দেখাচ্ছিলেন, তাই জানতে পারলুম। বড়দাও তো এখানে ছিলেন না। পিসি বহরমপুর যাওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন, আজ সকালে ফিরে এসেছেন। আচ্ছা, বড়দার না কি একটা হয়েছে জানো? কি হয়েছে? তা জানি না, কিন্তু কেমন কেমন লাগলো। আজ এসে আমাদের বাড়ি গিয়েছিলেন, তবে মার সঙ্গেও দেখা করলেন না। আমাকে বললেন বিকেলে সুহাসদের বাড়ি যাস, ভারী মজা হবে, বলেই হঠাৎ চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারলুম না। কি মজা হবে গো সুহাসদি, তুমি কিছু জানো? কি জানি। ও তাই বুঝি তুই সকাল সকাল এসে হাজির হয়েছিস? মজা দেখবে বলে? দূর, মজা দেখবার জন্য আমি বসেছিলাম যেন। তার উপর আবার বড়দার মজা, সে উনিই বোঝেন, আর কেউ বোঝে না। বড়দার মজা করা মানে তো অপরকে অপদস্থ করা, আর না হয় ঝগড়া করা। আমার এসব ভালো লাগে না। আমি এলুম নিরিবিলিতে তোমার সঙ্গে দুটো গল্প করব বলে। বাড়িতে কি একলা ভালো লাগে বলো? ঠিক ঠিক। করবী বিছানায় উপুড় হয়ে হাতের ওপর চিবুক রেখে বলল, কিন্তু অত দূরে বসে থাকলে কি গল্প হয়? এখানে এসে বসো না, এসো না। আচ্ছা বাবা, তা বসছি, কিন্তু খালি খালি চুমু খেয়ে যদি বিরক্ত করিস তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। ওসব আদর আমার ভালো লাগে না। ভালো লাগে না বললেই পারো, আমি চুমু খেলেই ভালো লাগে না। আর কেউ যদি... চুপ কর পোড়ামুখী, মেয়েদের স্কুলে পড়ে ভারী ফাজিল হয়েছিস না? হাসিদি, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে ভাই, কিন্তু সে ভারী গোপন কথা। কাউকে বলবে না বলো? এর আগে তো আরও কয়েকবার তোর গোপন কথা শুনেছি, সেই রকমই কিছু কি? সুহাসদি, শোনোই না। আচ্ছা আচ্ছা বল, কি কথা শুনি। আমি প্রেমে পড়েছি। ও এই কথা। আচ্ছা, তা এবার নিয়ে কবার হলো রে? 4 বার, কিন্তু এবার সত্যি সত্যি, খেলা নয়, একেবারে চিরজীবনের জন্য, ফর এভার অ্যান্ড এভার। সে তো প্রত্যেকবারই বলিস। হ্যাঁ রে, তোর 2 দিনের জন্য মতি স্থির থাকে না। সত্যেনবাবু বেচারির কি দশা হবে বলতো? তোমার কাছে সত্যি কথা বলছি সুহাসদি, সত্যেনবাবু খুব ভালো টেনিস খেলতে পারেন, তাই ওকে আমার ভারী পছন্দ হতো। ভেবেছিলুম সত্যি বুঝি তাকে ভালোবাসি, কিন্তু এখন দেখছি সে একেবারেই ছেলে মানুষই। আর নীতিশবাবু, তিনি কি অপরাধ করলেন? নীতিশবাবু ভালো লোক নয় ভাই। একদিন তো আমাকে একলা পেয়ে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। আমি তার গালে এমন একটা চড় কষিয়ে দিয়েছিলাম যে সেই থেকে আর আমার কাছে ঘেসে না। যাও, তুমি হাসছো তো, তাহলে বলবো না। না না, হাসবো না। বল, লোকটি কে? না, তুমি মুখ টিপে টিপে হাসছো। তোমার গায়ে হাত দিয়ে বলছি, এবার আর ঠাট্টা নয়, এবার জীবন মরণের সমস্যা। আরে তাই তো জানতে চাইছি, জীবন মরণের সমস্যাটি কি? আমার প্রাণের কথা বুঝতে যদি নিজে কখনো প্রেমে পড়তে, তখন আর হেসে ওড়াতে পারতে না। আচ্ছা সুহাসদি,
তুমি কখনো কারোর প্রেমে পড়নি? দূর, আমি কি তোর মতো পাগল নাকি? বলো না লক্ষ্মীটি, পায়ে পড়ি। তুই নিজের কথা বল না বাবু, আমার কথা শুনে কি হবে? বারে, আমি খালি বলবো আর তুমি মুখ বুজে থাকবে, সে হবে না। যদি বলি হ্যাঁ, তাহলে কি করবি? তাহলে গলা জড়িয়ে ধরে চুমু খাই। কে গো তিনি? নিশ্চয়ই আমার জানা লোক নয়। হেসো না, বলো না। আচ্ছা, তিনি কি তোমাকে ভালোবাসেন? নিশ্চয়ই বাসেন। তোমাকে না ভালোবাসে কেউ থাকতে পারে? বিয়ের সব ঠিক হয়ে গেছে তাই না? আচ্ছা, কি দুষ্টু গো তুমি, আমাকে একটা কথাও বলনি। আমি কিন্তু ব্রাইডমেড হব, তা এখন থেকেই বলে দিচ্ছি। আচ্ছা, আসল কথাটাই তো বললে না এখনো। কি গো? কি? কে গো তিনি, যিনি আমার দিদির মনটি হরণ করে নিয়েছেন? বরের বুঝি নাম করতে আছে? ইস, এখনো তো বর হয়নি, এরই মধ্যে নাম করতে নেই? তুমি না ভাই বড্ড শেকিলে। আচ্ছা, কাছে আয়, কানে কানে বলছি। নামটা শুনে করবীর মুখের হাসি মিলিয়ে গেল। মুখের সমস্ত রক্ত মিলিয়ে গিয়ে মুখখানা ছাইয়ের মতো পাংশু হয়ে গেল। কিন্তু পরক্ষণেই আবার এক ঝলক রক্ত ছুটে এসে তার চোখের দৃষ্টি পর্যন্ত রক্তাভ করে দিল। করবীর মুখের দিকে সুহাসের দৃষ্টি ছিল না। থাকলে বোধহয় তার মনের কথা সে সহজেই পড়ে ফেলতে পারত, আর তখন দুজনেরই লজ্জা রাখার জায়গা থাকত না। সুহাস আপন মনে হেসে বলল, দুধ ভাত খেলেই বরের নাম করার দোষ কেটে যায়। আজ রাত্রিরে দুধ ভাত খাবো। এই কথায় করবী যেন সম্বিত ফিরে পেল। এ মুখের ভাব যে সুহাস দিকে কিছুতেই দেখালে তার চলবে না, এ দুঃসহ লজ্জা যেমন করে হোক তাকে গোপন করতেই হবে, এই চিন্তা তার মুখখানাকে কাঠের মতো শক্ত করে দিল। একটা ফ্যাকাশে হাসি টেনে এনে সে বলল, কিশোরবাবু, এত শিগগির এই কদিনের মধ্যে? তাই কিছু জানতে পারিনি। আমি ভেবেছিলাম সে যাগে। আচ্ছা, আমাকে বলনি কেন আগে? আমি যদি বুঝতে পারতাম। কিন্তু কি আর করার, জানতে যখন পারিনি। অনর্গল 10 মিনিট ধরে সে যে কি বলে গেল তার মাথা মুন্ডু সে নিজেই বুঝতে পারল না। আবল তাবল বকছি তাই না? খুব আনন্দ হলে আমার ওই রকম হয়, আর কথার মানে খুঁজে পাওয়া যায় না। বেশ, আচ্ছা এবার তুই বল, তোর তিনিটি কে? সে হবে খন, আগে এই খবরটা ভালো করে হজম করে নি। আচ্ছা সুহাসদি, কিশোরবাবু তোমাকে খুব ভালোবাসেন তাই না? আমি জানি না, তাকে জিজ্ঞেস করতে চা। জানো না বই কি, না জেনেই বুঝি এত হাবুডুবু খাচ্ছ? তা আমি হাবুডুবু খাচ্ছি কে বললো তোকে? সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা সত্যি করে বলো না, ওকে কিরকম ভালোবাসো? খুব, অনেক? অনেক। তুই বস, আমি বাবাকে ওষুধ খাইয়ে আসি। বলে সুহাস উঠে গেল। সে ফিরে আসতেই করবী বলে উঠল, চলো সুহাসদি, কিশোরবাবুর বাড়ি যাই, ওর বৌদিদির সঙ্গে আলাপ করে আসি। না না ভাই, তুই যা, আমি যেতে পারবো না। বাবাকে একলা ফেলে যাব, যদি কিছু দরকার হয় তুই যা না, ঝিকে সঙ্গে দিচ্ছি। হ্যাঁ তাই যাই, কথা দিয়েছি, না গেলে অন্যায় হবে। তা যা না, ওরা সব আজ বাড়িতেই আছেন, জন্মাষ্টমীর ছুটি। দীনবন্ধু কাকাও এসেছেন, তার আজ এখানে নেমন্তন্ন। ও তবে থাক, তার চেয়ে চলো জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বসি। তিনি একলা রয়েছেন, রোগী মানুষ, আমরা কাছে বসে গল্প করলে খুশি হবেন। বলে সুহাসের মতামতের অপেক্ষা না করে আগেই ঘর থেকে বের হয়ে গেল। বেলা 4টে বাজতে না বাজতে অনুপম এসে উপস্থিত হল।
একেবারে বিনয়কৃষ্ণবাবুর শোবার ঘরে প্রবেশ করে অযাচিত কৈফিয়ত দিয়ে বলল, কদিন কলকাতায় ছিলাম না, একটা জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল, তাই আসতে পারিনি। শুনলাম আপনার নাকি শরীর খারাপ হয়েছিল, তা এখন তো বেশ ভালোই আছেন দেখছি। যাক, ওসব নিয়ে বেশি ভাববেন না। হ্যাঁ, তা নিচে চলুন না। আমারও তো তাই ইচ্ছে, কিন্তু সুহাস। দেখুন, ওদের আপত্তি শুনতে গেলে কাজ চলে না। কদিন ধরে এই ঘরেই বন্ধ হয়ে পড়ে আছেন, নিচে গেলে একটু চেঞ্জ হবে। উঠুন উঠুন। আচ্ছা বেশ, তো একলা নামতে না পারেন আমার কাঁধে ভর দিয়ে চলুন। দেখুন, সামান্য অসুখকে বড় করে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়া মেয়েদের একটা স্বভাব। অনুপমের মুরব্বিয়ানায় সুহাসিনী মনে মনে বিরক্ত হল, কিন্তু বাবার আগ্রহ দেখে আর কিছু বলতে পারল না। বিনয়কৃষ্ণবাবু অনুপমের সাহায্যে আস্তে আস্তে নিচে নেমে ড্রয়িং রুমে গিয়ে বসলেন। সকলে বসলে অনুপম কৈফিয়তের জের টেনে বলল, আজকাল অফিসে যেরকম কাজ পড়েছে, না খাওয়ার ফুরসত পাই না। আরে সিনিয়ররা তো কিছুই করেন না, বুড়ো হয়েছে, নড়তেও পারেন না, বাইরের যত কাজ আমার ঘাড়ে ফেলে নিশ্চিন্ত হয়ে থাকেন, আর আমি ছাড়া হয়ও না কারুর দ্বারা। এই তো একটা ব্রিফ বোঝানোর জন্য আমায় পুরুলিয়া যেতে হলো, তবে একরকম মন্দ হলো না, বুঝলেন তো। কাজকে কাজ, সেই সঙ্গে পরের পয়সায় বেড়ানোও হলো। কেউ কোনো উত্তর দিল না। সুহাসিনী মাথা নিচু করে বুনতে লাগল। করবী অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে রইল। অনুপম এবার কাজের কথা পারল। কোনো বিষয়েই সে ধৈর্য ধরতে পারে না। গলাটা ভালো করে ঝেড়ে নিয়ে বিনয়কৃষ্ণবাবুর দিকে ফিরে এসে বলল, একটা অপ্রীতিকর কাজ বাধ্য হয়েই আজ আমাকে করতে হবে। এতে আমার নিজের কোনো স্বার্থ আছে আপনারা মনে করবেন না। আজকাল অনেক পাজি লোকই ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়ায়, সকলকে ধরিয়ে দেওয়াও আমার জীবনের ব্রত নয়, কিন্তু এক্ষেত্রে কর্তব্যের অনুরোধেই এই কাজটা আমাকে করতে হচ্ছে। দেখুন, যাদের আমি বন্ধু বলে মনে করি তাদের সম্পর্কে আমি উদাসীন থাকতে পারি না, এটা আমার স্বভাব। বন্ধুত্বের খাতিরে অনেক অপ্রিয় কাজ করতে হয়, এমনকি সময় সময় এমন কাজও করতে হয় বন্ধুরা যাকে হয়তো অনধিকার চর্চা বলেও মনে করতে পারেন, কিন্তু ওই সব সেন্টিমেন্টকে আমি ভয় পাই না। যাদের মন থেকে ভালোবাসি, বিপদে তাদের রক্ষা করতে গিয়ে অপ্রিয় হতেও আমার আপত্তি নেই। আহা, আসল কথাটা কি বলতে চাইছো সেটা বলো না বাবা, এত হেয়ালি করছো কেন? বেশ, আপনাদের মনে থাকতে পারে কিছুদিন আগে কোনো একটি লোকের বিরুদ্ধে আমি আপনাদের সতর্ক করে দিয়েছিলুম। প্রথম থেকেই বুঝেছিলুম তিনি কি প্রকৃতির লোক, এবং সে কথা প্রকাশ করে বলতেও দ্বিধা করিনি। এই জন্য অনেক ব্যঙ্গ বিদ্রুপ আমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু কর্তব্যের খাতিরে সেসব আমি গ্রাহ্য করিনি। কিন্তু আপনারা বিশ্বাস করে তাকে একেবারে বাড়ির অন্দরমহল পর্যন্ত প্রবেশ করার অনুমতি দিয়েছেন, মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতার অবকাশ দিয়েছেন, আমার কথা কানেই তোলেননি। কিন্তু এই লোকটা যে আপনাদের বিশ্বাসের অযোগ্য তার অকাট্য প্রমাণ আজ আমি দিতে পারি। কার কথা আপনি বলছেন? কিশোর বাবুর? হ্যাঁ, কিশোর বাবুর, যাকে আশকারা দিয়ে তুমি মাথায় তুলেছ। তিনি কে তুমি জানো? জানি, কিন্তু আপনি তার কি জানেন জিজ্ঞাসা করছি। লম্পট, দুশ্চরিত্র, স্কাউন্ড্রেল। আরো জানতে চাও? সমাজে এক ঘরে বাপের ত্যায্য পুত্র। কি জানি আমি, তাই তো? কি জানি না বলো, জোচ্চোর বদমাশ কোথাকার। অনুপম বাবু, আপনি সাবধান হয়ে কথা বলবেন। আপনি জানেন না তিনি। ছি 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 অনুপম, এসব তুমি কি বলছো? হিংসায় অন্ধ হয়ে কিশোরের মতো ছেলেকে? না না না, তুমি কি পাগল হয়ে গেলে? না 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 না, পাগল আমি হইনি, আপনারা হয়েছেন। আমার কথা আপনারা বিশ্বাস করবেন না আমি জানি। এর আগে একবার আমি এই কথাই আপনাদের বোঝাতে চেয়েছিলাম, কিন্তু সেদিন চোখ রাঙিয়ে সে আমাকে থামিয়ে দিয়েছিল, আর আপনারা তাতে মদত দিয়েছিলেন। আজ তাই আমি প্রমাণ হাতে নিয়ে এসেছি। এই দেখুন এই চিঠিটা। এটা কি? কিসের প্রমাণ? পড়ে দেখুন, বুঝতে পারবেন। আপনাদের কিশোর বাবুর বাপের চিঠি। গুণধর ছেলেকে বাপ কি সার্টিফিকেট দিয়েছেন দেখুন। সুহাস, একবার তুমিও পড়ে দেখো।
পশুপতিনাথ চক্রবর্তী যে কিশোরের বাবার নাম তা বিনয়কৃষ্ণবাবু কিশোরের কাছ থেকেই জেনেছিলেন। এ চিঠি তাঁরই লেখা। পাঠ করার পর বিনয়কৃষ্ণবাবুর অবশ হাত থেকে কাগজখানা পড়ে গেল। অনুপম সেটা কুড়িয়ে সুহাসিনীকে খোঁচা দিয়ে বলল, তুমি বোধহয় পড়তে চাও না, তোমার বিশ্বাসের জোর কমে যেতে পারে। কই দেখি, কি চিঠি নিয়ে এত গলা ফাটিয়ে চিৎকার করছো তুমি? নে নে, তুই পড়ে দেখ। বর্দা, মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। কোত্থেকে এসব তৈরি করে নিয়ে এলে? আমি বিশ্বাস করি না। ফেলিস না, দেখি দেখি করবি। চিঠিটা মুড়ে ফেলে দিতে যাচ্ছিল করবী। সুহাসিনীর কথায় সে তার হাতের তাল পাকানো কাগজটা তাকে দিল। কাঁপা হাতে সেটাকে সমান করে চোখের সামনে ধরতে আস্তে আস্তে অক্ষরগুলো স্পষ্ট হয়ে উঠল সুহাসিনীর কাছে। তারপর চিঠিটা পড়তে পড়তে তার মুখ সাদা হয়ে গেল। পড়া শেষ হয়ে গেলেও সে কাগজখানা দুহাতে শক্ত করে ধরে অন্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। চিঠিতে লেখা ছিল, আমার পুত্র কিশোরচন্দ্র চক্রবর্তীর নামে গত কয়েক মাসে নানা প্রকার কুৎসিত জনশ্রুতি শুনে স্বয়ং পরীক্ষা করার জন্য আমি একদিন হঠাৎ কলকাতায় গিয়ে তার আমহার স্ট্রিটের বাসায় উপস্থিত হই। দেখলাম সে এক বিধবা যুবতীকে ভ্রাতৃবধূ পরিচয় দিয়ে তার সাথে ব্যভিচারের জীবনযাপন করছে। আমি তাকে সৎ পথে আসতে বহু অনুরোধ করা সত্ত্বেও সে ওই কুলোটাস্টি লোককে ত্যাগ করতে সম্মত হল না। ধর্মের দিকে দৃষ্টি রেখে আমি এই কুলের কলঙ্ক পুত্রের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। মৃত্যুর পর আমার সৎকার করার অধিকার পর্যন্ত তার থাকবে না। এমন পাপাচারী পুত্রের অগ্নি গ্রহণ করলে পরকালে আমার সদ্গতি হবে না। শ্রী পশুপতিনাথ চক্রবর্তী। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিষের ধোঁয়ার চতুর্থ পর্ব। গল্প পাঠে শেখর, কিশোর অগ্নি, সুহাসিনী বর্ণিশা ভট্টাচার্য, বিমলা দেবশ্রী মুখার্জি, অনুপম সায়ন্তন ঘোষ, করবী অধ্যায় সাহা। অন্যান্য চরিত্রে সোমক রায়, আকাশ পাত্র, জৈত্রী ব্যানার্জি, সঞ্জয় দত্ত, স্নেহাত্রী শেখর দাস এবং ইন্দ্রাণী। নাট্যরূপ ও পরিচালনায় শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় বর্ষা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ সৌম্যদীপ গুঁই, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি গল্প গোল্ডমাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। পঞ্চম পর্বে শুনুন। দেখো, আমার না একটু কিন্তু ভালো বোধ হচ্ছে না। ওর বাপের লেখা ওটা নয়, ও বলুক, দেখি ওর কত বড় সাহস। আমি খ্যাতির কাঙাল নই বৌদি। আমি জানতাম উনি কেবল মুখের ওপর কমপ্লিমেন্ট দিতে পারেন। তোমার কি স্বার্থ তা আমরা সবাই জানি। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।